আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ রুবেল ইসলাম, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান, ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষানিকেতন, বীরগঞ্জ, দিনাজপুর। আজ আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ নিয়ে আলোচনা করব। বন্ধুরা, তোমরা জানো যে আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি তার পূর্বে আরেকটা লেকচার আমি দিয়েছি এখানে, সেটা ছিল মহাকর্ষ নিয়ে। ওই সপ্তম অধ্যায় একই অধ্যায়ের মহাকর্ষ নিয়ে আজকে আমরা আলোচনা করব অভিকর্ষ, অভিকর্ষ ত্বরণ, ভর ও ওজন নিয়ে। বন্ধুরা, তোমরা জানো এর আগের ক্লাসে বলছি যে মহাকর্ষ কি, মহাকর্ষ নিয়ে আলোচনা আমি অলরেডি শেষ করে দিয়েছি। আজকের বিষয়টা হলো অভিকর্ষ। তো অভিকর্ষ বিষয়টা বোঝার জন্য খুব সাধারণভাবে যদি তোমরা বুঝতে চাও তাহলে আমি এভাবে বলবো যে অভিকর্ষ বিষয়টা কি, পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ, এই আকর্ষণটাকে বলবো আমরা অভিকর্ষ। আবারও বলতেছি যে পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে মহাকর্ষ, তাকে অভিকর্ষ বলে। বন্ধুরা খেয়াল রাখবা, আমি কিন্তু এখানে কথা বলছি পৃথিবী, পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটা হলো অভিকর্ষ। মহাকর্ষের সময় বলা ছিল যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে, আর এই আকর্ষণ বলটাকে বলা হয় মহাকর্ষ। এখানে আমি বলছি যে পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ, এই আকর্ষণ বলটা হলো অভিকর্ষ। যেমন পৃথিবী এবং চাঁদের মধ্যে যে আকর্ষণ, এই আকর্ষণটাকে বলা হয় অভিকর্ষ। পৃথিবী মনে করো একটা তাল গাছের তালকে যে আকর্ষণ, যে বলে আকর্ষণ করতেছে, এই আকর্ষণটাকে বলবো আমরা অভিকর্ষ। পৃথিবী তোমাদের বিজ্ঞান বইটাকে যদি আমরা বলবো, আমরা যে বিজ্ঞান বইকে যে বলে আকর্ষণ করতেছে এই বলটাই হলো অভিকর্ষ। কিন্তু চাঁদ যদি আমরা বলি যে সূর্য এবং পৃথিবীর মধ্যে যে আকর্ষণ, এই আকর্ষণটাকে বলবো আমরা মহাকর্ষ। সূর্য এবং পৃথিবীর মধ্যে যে আকর্ষণ, এই আকর্ষণটাকে বলবো আমরা মহাকর্ষ। তবে ওই অভিকর্ষ কি বললাম, যে পৃথিবী এবং চাঁদের মধ্যে যে আকর্ষণ, এই আকর্ষণটাকে বলা হয় অভিকর্ষ। আশা করি তোমাদের মধ্যে এই বিষয়টা পরিষ্কার, আশা করি তোমাদের মধ্যে এই বিষয়টা পরিষ্কার। আচ্ছা, এখন দেখো বন্ধুরা, এই অভিকর্ষ আলোচনা করলাম, এরপরে আমরা আসা যদি অভিকর্ষ ত্বরণ, যে অভিকর্ষ ত্বরণ বিষয়টা কি, অভিকর্ষ ত্বরণ বিষয়টা তোমাদের সামনে ক্লিয়ার করি। অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ কাকে বলে, এই সংজ্ঞাগুলো কিন্তু খুব বেশি আসে এক মার্কের প্রশ্নগুলোতে। মহাকর্ষ, অভিকর্ষ, অভিকর্ষ ত্বরণ, এই বিষয়গুলো আসে, তোমাদের সংজ্ঞাটা ক্লিয়ার থাকতে হবে। তো অভিকর্ষ ত্বরণ বিষয়টা কি, যে অভিকর্ষ ত্বরণ বিষয়টা যখন আমরা বলবো যে অভিকর্ষ বলের প্রভাবে, অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। যে অভিকর্ষ বলের প্রভাবে, অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। আমি আবারও বলতেছি তোমাদের সামনে যে অভিকর্ষ ত্বরণ কাকে বলে। অভিকর্ষ ত্বরণ বলবা যে ভূপৃষ্ঠে মুক্তভাবে, আগে বলবা অভিকর্ষ বলের প্রভাবে, কোন বল, অভিকর্ষ বল, অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। এই অভিকর্ষ ত্বরণের সংজ্ঞা ক্লিয়ার। এখন আমরা জানবো যে ইহাকে জি দ্বারা প্রকাশ করা হয়। ইয়াকে কি করা হয়, ইয়াকে জি দ্বারা প্রকাশ করা হয়। কোথায় ক্লিয়ার, যে অভিকর্ষ ত্বরণকে কি দ্বারা প্রকাশ, অভিকর্ষ ত্বরণকে আমরা জি দিয়ে প্রকাশ
করব, ইহাকে জি দ্বারা প্রকাশ করা হয়। এবং এর একক আছে, এর একক আমরা ব্যবহার করব মিটার পার সেকেন্ড স্কয়ার। অভিকর্ষ ত্বরণের একক কি বললাম? মিটার পার সেকেন্ড স্কয়ার। অভিকর্ষ ত্বরণের একক বললাম মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে? তাহলে অভিকর্ষ ত্বরণ কাকে বলে? অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। ইহাকে জি দ্বারা প্রকাশ করা হয়। এর একক হলো মিটার পার সেকেন্ড। এর একক কি বললাম? মিটার পার সেকেন্ড। বন্ধুরা ভালো করে খেয়াল করো, তোমরা ভালো করে খেয়াল করো। এর ব্যাখ্যা যদি আমরা আসি, অভিকর্ষ ত্বরণের একটা সূত্র আছে। এই সূত্রটা যখন আমরা ব্যাখ্যা কিভাবে করব, এই সূত্রটা ব্যাখ্যা করার জন্য একটু তোমরা খেয়াল করো। ব্যাখ্যাটা যখন তখন আমরা কি করব, ঠিক আছে? যে তখন আমরা এভাবে ব্যাখ্যাটা আসবো যে মনে করি, ব্যাখ্যা যদি আমরা আসি, ব্যাখ্যা যে মনে করি পৃথিবীর ভর m, পৃথিবীর ভর ধরে নিলাম m, অবশ্যই ক্যাপিটাল লেটার স্মল লেটার লেখা যাবে। পৃথিবীর ভর যেটা বলছি যে পৃথিবীর ভর m এবং ভূপৃষ্ঠে কোনো বস্তুর ভর ধরে নিলাম আমরা। এটা m লিখবো, বাট এটা হবে ক্যাপিটাল লেটার না স্মল লেটার? এটা অবশ্যই হবে স্মল, যেহেতু বস্তুর ভর বলছি। যে মনে করি পৃথিবীর ভর m এবং ভূপৃষ্ঠে কোনো বস্তুর ভর হলো কি m। এদের মধ্যবর্তী দূরত্ব, আমরা ধরলাম যে d। যদি মধ্যবর্তী দূরত্ব d হয়, মধ্যবর্তী দূরত্ব কি হয়? মধ্যবর্তী দূরত্ব d হয়, তাহলে কি হবে? তাহলে আমরা লিখতে পারি যে মহাকর্ষ বলের সূত্র অনুযায়ী বা মহাকর্ষ বলের সূত্র অনুসারে অভিকর্ষ বল, মহাকর্ষ বলের তাহলে লিখব মহাকর্ষ, তাহলে মহাকর্ষ বলের সূত্র অনুযায়ী বা সূত্র অনুসারে তাহলে মহাকর্ষ বলের সূত্র অনুসারে অভিকর্ষ বল লিখব। এখানে অভিকর্ষ মহাকর্ষ, তাহলে মহাকর্ষ বলের সূত্র অনুসারে অভিকর্ষ বল কি লিখব? যে অভিকর্ষ বল লিখব F ইকুয়াল লিখছি আমরা, F ইকুয়াল এখানে হবে G m d স্কয়ার। আশা করি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার। কারণ আমি বলছি কি যে মনে করি পৃথিবীর ভর m, এটা হলো ক্যাপিটাল লেটার m, এবং ভূপৃষ্ঠে কোনো বস্তুর ভর, এখানে লিখি ভর, যে ভূপৃষ্ঠে কোনো বস্তুর ভর m, এটা হলো স্মল লেটার m। এদের মধ্যবর্তী দূরত্ব আমরা ধরে নিছি d। এদের মধ্যবর্তী দূরত্ব d হয় যদি, বা এখানে লিখতে যে এদের মধ্যবর্তী দূরত্ব d হয় যদি, দেখি তাহলে এখানে যদি এদের মধ্যবর্তী দূরত্ব d হয়, তাহলে মহাকর্ষ বলের সূত্র অনুসারে অভিকর্ষ বল F ইকুয়াল G m d স্কয়ার। তোমরা জানো এই g হলো মহাকর্ষীয় ধ্রুবক, m এই ক্যাপিটাল লেটার m হলো পৃথিবীর ভর, স্মল লেটার m হলো বস্তুর ভর, d হলো মধ্যবর্তী এদের কি দূরত্ব। আবার আমরা জানি যে অভিকর্ষ বল সমান আমরা কি লিখতে পারি? যে
অভিকর্ষ আবার অভিকর্ষ বল সমান কি লেখা যায় দেখো অভিকর্ষ বল F ইকুয়াল লেখা যায় mg অভিকর্ষ বল F ইকুয়াল mg বিষয়টা ভালো করে মাথায় রাখো যে মহাকর্ষ বলের সূত্র অনুসারে অভিকর্ষ বল F ইকুয়াল gm_d²। এক নং সমীকরণ দিলাম এবং এইটা যদি আমরা দুই নং সমীকরণ দেই যে আবার আমরা জানি অভিকর্ষ বল ইকুয়াল mg তাহলে 1 এবং 2 এই দুটো সমীকরণ আমরা ব্যবহার করে কি লিখতে পারি যে 1 ও 2 নং ইমপ্লাইজ দ্যাট 1 ও 2 নং হতে আমরা কি পাই 1 ও 2 নং হতে দেখা তো এইভাবে লেখা যায় কিনা mg ইকুয়াল gm_d²। উভয় পাশ থেকে m আমরা কেটে দিতে পারি তাহলে কি থাকে g ইকুয়াল gm_d² আসে কিনা g ইকুয়াল gm/d² আসে। তাহলে এটা হলো আমাদের অভিকর্ষ ত্বরণ এটা হলো কি আমাদের অভিকর্ষ ত্বরণ g এর মান। এখন প্রশ্ন হতে পারে বন্ধুরা খেয়াল রাখবা তোমাদের প্রশ্নটা বলতে পারে যে দেখাও যে অভিকর্ষ ত্বরণের মান বস্তুর ভরের উপর নির্ভর করে না যে দেখাও যে অভিকর্ষ ত্বরণের মান বস্তুর ভরের উপর নির্ভর করে না। দেখো তো বস্তুর ভর এই m হলো বস্তুর ভর আর এই m কি এই m হলো আমাদের পৃথিবীর ভর তাহলে m আর এই m হলো বস্তুর ভর এই m এবং এই m তো আমরা কেটে দিয়েছি তাহলে কি থাকবে এখানে শুধু পৃথিবীর ভর। তাহলে আসলে কথা ঠিক আছে যে অভিকর্ষ ত্বরণে এই g এর মান বস্তুর ভরের উপর নির্ভর করে না। কারণ কি কারণ হলো বস্তুর ভর তো নাই এখানে আছে কি পৃথিবীর ভর তাহলে কার উপর নির্ভর করে পৃথিবীর ভর। দেখো পৃথিবীর ভর তো আমাদের একটা ধ্রুবক মান ফিক্সড মান মহাকর্ষ ধ্রুবক g এর মানটা আমরা পরিবর্তন করতে পারবো না এই দুইটা মান হলো ধ্রুবক তাহলে কিসের উপর নির্ভর করতেছে d এর উপর। তাহলে নির্ভর করতেছে কিসের উপর d এর উপর ঠিক আছে দূরত্বের উপর নির্ভর করতেছে d এখানে কি d হলো দূরত্ব দূরত্বের উপর নির্ভর করতেছে। আর অভিকর্ষ ত্বরণের একক যখন লিখবা তোমরা তো জানো যে অভিকর্ষ ত্বরণের একক প্রথমতেই আমরা বলছি মিটার/সেকেন্ড স্কয়ার। আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার আসে। এখন দেখো এই অভিকর্ষ ত্বরণের মান বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে অভিকর্ষ ত্বরণের মান বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে। আমরা জানবো অভিকর্ষ ত্বরণের মান এই একটা মান হলো 9.78 মিটার/সেকেন্ড স্কয়ার। আবার অভিকর্ষ ত্বরণের মান লিখতে পারি আমরা 9.83 মিটার/সেকেন্ড স্কয়ার। আবার লেখা যায় অভিকর্ষ ত্বরণের মান 9.78 মিটার/সেকেন্ড স্কয়ার। আসলে প্রথম কোন মানটা আবার আরো লেখা যাবে যে অভিকর্ষ ত্বরণের মান 9.80 মিটার/সেকেন্ড স্কয়ার। মাথায় রাখবা 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। যখন কোনো অঙ্ক করতে যাবা ওই ডেটাতে যদি তোমাদের অভিকর্ষ ত্বরণ g এর মানটা সাপ্লাই দেওয়া না থাকে তাহলে আমরা আদর্শ মান হিসেবে কল্পনা করি 9.80 বা 8 লিখলেও হবে এই 0 যদি না দিই কোনো সমস্যা নেই 9.80 মিটার/সেকেন্ড এটা হলো আদর্শ মান। এই মানটা কি বললাম এই মানটা হলো অভিকর্ষ ত্বরণের আদর্শ মান। এখন বিষয় হলো দেখো এখানে একটা 7 এর 7 টা একবার আমরা লিখছি তাহলে আর হয়তো এখানে প্রয়োজন ছিল না 7 যেহেতু লেখা হয়ে গেছে 7 টা আর প্রয়োজন ছিল 7 এখন দেখো 7 এবং 9.78 এবং 9.83 এই দুইটা মান নিয়ে একটু আলোচনা করা দরকার। এই দুইটা মান আসলে কি এই দুইটা মান কোথা থেকে আসবে কিভাবে আসবে এই মানটা একটু আমরা এখন একটু জেনে নিই। বন্ধুরা দেখো এই মান দুটো জানার জন্য আমাদের কি করতে প্রথমত একটা পৃথিবী যদি আমরা কল্পনা করি আমরা প্রথমে একটা পৃথিবী কল্পনা করব ঠিক আছে। যেহেতু পৃথিবী বৃত্তাকার নয় উপবৃত্তাকার পৃথিবী যদি আমরা কল্পনা করি পৃথিবীর নির্দিষ্ট একটা কেন্দ্র আছে ঠিক আছে পৃথিবীর নির্দিষ্ট কেন্দ্র আছে
কেন্দ্র থেকে এই একটা দূরত্ব এবং এইদিকে যদি হয় আরেকটা দূরত্ব, তাহলে দুটা দূরত্ব আমরা বের করলাম, দুটা দূরত্ব, ঠিক আছে। এখান থেকে এই একটা দূরত্ব যদি একটা দূরত্ব হয়, এটা হলো তার পৃথিবীর কি কেন্দ্রবিন্দু। এখন দেখো এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে বলবো আমরা মেরু অঞ্চল। এই অঞ্চলটার নাম দিলাম কি মেরু অঞ্চল, আর এই অঞ্চলের নাম দিলাম বিষুব অঞ্চল। এই অঞ্চলের নাম হলো বিষুব অঞ্চল। এখন দেখো স্বাভাবিকভাবে বোঝা যায় এই দুটো পৃথিবীর ব্যাসার্ধ যদি আমরা ধরি আর পৃথিবীর ব্যাসার্ধ যদি ধরি আমরা, স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে পৃথিবীর কেন্দ্র থেকে বিষুব অঞ্চলে আর এর মান বেশি। পৃথিবীর কেন্দ্র থেকে বিষুব অঞ্চলে এই আর এর দূরত্বটা, এই ডিসটেন্সটা হবে বেশি, এবং পৃথিবীর কেন্দ্র থেকে এই আর এর মান, এই আর এর মানটা কি হবে, এই আর এর মানটা হবে কম। কেন্দ্র থেকে মেরু অঞ্চলে আর এর মানটা কম আসবে। তো তোমরা সূত্র জানো, G ইকুয়াল G m, মনে করো যে পৃথিবীর ব্যাসার্ধ যদি r হয় তাহলে এখানে দিলাম r স্কয়ার। এই r এর মান বেশি হলে, r এর মান বেশি হলে g এর মান কি হবে, r এর মানটা যদি বেশি হয়, r এর মান বেশি হলে g এর মানটা কম হবে। r এর মান বেশি, g এর মান কম, r এর মান কম, g এর মান বেশি। তাহলে এখানে দূরত্ব বেশি, দূরত্ব কি এখানে দূরত্ব বেশি। তো দূরত্ব যদি বেশি হয় তাই আমরা লিখতে পারি g কম। g কম বলতে আমি কি বুঝাচ্ছি, g এর মান কম। g কম বলতে আমি কি বুঝাচ্ছি তোমাদের, g এর মান কম। g কম বলতে বুঝাচ্ছি আমি কি, g এর মান কম। আর এই জায়গার দূরত্ব হলো, এটার দূরত্ব কম, তাই উল্টো হবে, তাই কি g হলো এখানে বেশি। ক্লিয়ার। পৃথিবীর কেন্দ্র বিষুব অঞ্চল, মেরু অঞ্চল। এখন দেখো এই বিষুব অঞ্চলের দূরত্ব হলো বেশি। বিষুব অঞ্চলের দূরত্ব কি, দূরত্ব বেশি। দূরত্ব যদি বেশি হয়, আর এর মান বেশি হলে g এর মানটা কম আসবে। আর এর মান বেশি হলে g এর মান কম আসবে, আর আর এর মান যদি কম হয় g এর মানটা বেশি হবে। তাই মেরু অঞ্চলে দূরত্ব কম, অভিকর্ষ ত্বরণের মান বেশি। বিষুব অঞ্চলে আর এর মান বেশি, দূরত্ব বেশি, তাই অভিকর্ষ ত্বরণের মান কম। তোমাদের বিষয়টা মাথায় রাখা দরকার, ঠিক আছে। আর মেরু অঞ্চলের মানটা আমরা যেহেতু দূরত্ব এখানে কম, তাই মেরু অঞ্চলে কি হবে, অভিকর্ষ ত্বরণের মান বেশি হবে। আর অভিকর্ষ ত্বরণের মান হলো 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এই জায়গায় আমরা যে মানটা লিখবো 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। আরেকটা বিষয় আমি ছোট্ট করে বলি, আরেকটা বিষয় হলো সেটা হলো যে মনে রাখার জন্য বিভিন্নভাবে মনে রাখতে পারো, এটা নিয়ে আমার কাছে কোনো সমস্যা নেই, তো এই মনে রাখাটাই জরুরি। বিষয়টা হলো কি এরকম, তোমরা মনে রাখতে পারো টেকনিক, মা বেশি। তাহলে মা বেশি দ্বারা আমি কি বোঝাতে চাচ্ছি তোমাদের, ঠিক আছে, যে মা বেশি দ্বারা কি বোঝাতে চাচ্ছি, যে সন্তানের প্রতি মাতার না পিতার কার হক বেশি, ঠিক আছে, কার হক বেশি। তবে ইসলাম ধর্মের দৃষ্টিকোণ থেকে যদি বলা যায়, ওখানে বলা আছে যে মায়ের কথাটা বলা আছে 3 বার, তারপরে কথা বলা আছে বাবার কথাটা। যে মায়ের কথা যেহেতু 3 বার বলা আছে, এই জন্য আমি একটু বললাম তোমাদের যে মা বেশি, মানে মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণ g এর মানটা বেশি। মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণ g এর মানটা কি হবে, বেশি হবে। তোমরা যেভাবে পারো মনে রাখবা যে মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান কত এবং বিষুব অঞ্চলে কত। এটা পরীক্ষা খুব বেশি আসে এমসিকিউতে, যদি তোমরা ভুলে যাও তাহলে ভুল অ্যান্সার দিবা। আশা করি এ পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এবারে একটু আলোচনা করব ভর নিয়ে। এবারে আলোচনার বিষয় আমাদের ভর। যে ভরটা কি, এই ভর একটু জানো। তোমরা জানো প্রত্যেকটা বস্তুই কি পদার্থ দ্বারা গঠিত, প্রত্যেকটা বস্তুই হলো পদার্থ দ্বারা গঠিত। প্রত্যেকটা বস্তু কি দ্বারা গঠিত, প্রত্যেকটা বস্তুই পদার্থ দ্বারা গঠিত। ভর হলো, ভর তাহলে কি বলা যায়, যে ভর হলো কোনো বস্তুতে পদার্থের পরিমাণ। ভর হলো কোনো বস্তুতে পদার্থের পরিমাণ। আবারও বলতেছি, প্রত্যেকটা বস্তুই পদার্থ দ্বারা গঠিত। আর ভর আমরা কি বলবো, ভর হলো বস্তুতে পদার্থের যে পরিমাণ, এই পরিমাণটাকে ভর বলবো। ভরকে প্রকাশ করা হয় m দিয়ে। ভরকে আমরা প্রকাশ করব m দ্বারা প্রকাশ করব। এর একক আছে, ভরের একক আছে, ঠিক আছে।
ভরের একক গ্রাম কিলোগ্রাম ব্যবহার করব। ভরের একক কি ব্যবহার করব আমরা? কিলোগ্রাম ব্যবহার করতে পারি, গ্রামও ব্যবহার করতে পারি, তবে প্রয়োজন অনুসারে। এবং অঙ্কের ডেটাতে দেখবো যে কিলোগ্রাম ব্যবহার করব না গ্রাম, তবে কিলোগ্রামটা আমরা ম্যাক্সিমাম ব্যবহার করব। ভরগুলো। এবার আসি ওজন। ওজন নিয়ে আরেকটু যদি আলোচনা করি, যে ওজনটা কি? ওজন তোমাদের কাছে ক্লিয়ার থাকা দরকার। ওজন, ওজনটা সাধারণভাবে এইভাবে বুঝো যে অভিকর্ষ যে বলছিলাম যে পৃথিবী কোনো বস্তুকে তার দিকে যে বলে আকর্ষণ করে, এই আকর্ষণ বলটাই আমরা বলতে পারি ওজন। আবার বলতেছি যে পৃথিবী তার দিকে, তার কেন্দ্রের দিক বা তার দিকে কোনো বস্তুকে যে বলে আকর্ষণ করে, এই আকর্ষণ বলটাকে বলবো আমরা ওজন। ওজনকে প্রকাশ করা হয় W দিয়ে। ওজনকে প্রকাশ করা হয় W দিয়ে। ওজনকে প্রকাশ করা হয় W দিয়ে। তাহলে বল গেল, ওজন গেল। এখন বন্ধুরা একটা বিষয় মাথায় রাখবে, যদি অভিকর্ষ ত্বরণ আমরা বলছি, অভিকর্ষ ত্বরণ বলার সময় একটা কথা বলছিলাম যে অভিকর্ষ ত্বরণ g এর মান, অভিকর্ষ ত্বরণ g এর মান। এবং একটা বিষয় মাথায় রাখবে যে চাঁদে, ভূপৃষ্ঠ এবং চাঁদ এই দুটো বিষয়ে একটু পার্থক্য আছে। যে চাঁদে g এর মান, চাঁদের g এর মানটা কি হবে? চাঁদের g এর মান হবে পৃথিবীর 1/6 ভাগ প্রায়, 1/6 ভাগ প্রায়। মাথায় রাখবা, তোমাদের বলতে পারে যে 10 কেজি ভরের একটা বস্তুর ভূপৃষ্ঠে ওজন কত হবে, তখন একটা বলে যখন ভূপৃষ্ঠে বের করতে হবে তখন ওজন বের করতে বলছে। ওজন মানে কি? W ইকুয়াল হলো আমাদের mg, এই g থাকবে। কয় কেজি বলছে? যে m বলছে মনে করো যে 10 কেজি। 10 কেজি ভরের একটা বস্তুর, 10 কেজি ভরের একটা বস্তু বলা আছে ওজন কত। তাহলে 10 কেজি ভরের একটা ওজন বের করতে গেলে যদি বলে ভূপৃষ্ঠে, তাহলে এই সূত্র প্রয়োগ করবা। আর যদি ভূপৃষ্ঠে না বলে চাঁদে বলে, তখন কি করবা? চাঁদে বলে তোমরা এটাই ব্যবহার করতে পারবা। এই mg যদি লেখো তাহলে g তো দুটো একই আসছে, দুটো এখন g প্রাইম লেখো। আর g প্রাইমের মানটা কিভাবে লিখবা? g প্রাইমের মানটা লিখবা তোমরা এভাবে। g প্রাইমের মানটা সরাসরি লিখতে পারো 1.63 মিটার পার সেকেন্ড স্কয়ার, 1.63 মিটার পার সেকেন্ড স্কয়ার। এভাবে যদি তোমরা বসাই দাও, এখানে একটা মান আসবে ওই 10 কেজি ভরের বস্তুর জন্য, এই জায়গায় তো আরেকটা আলাদা মান আসবে। তবে চাঁদে এবং পৃথিবীতে, ভূপৃষ্ঠে এবং চাঁদে দুইটা জায়গায় বস্তুর ওজনটা ডিফারেন্স আসবে। তোমরা প্র্যাকটিস করতে থাকো। আজকে যা ক্লাস হলো, এই ক্লাসটার উপর বেস করে তোমরা অঙ্কগুলো করবা, আশা করি বুঝতে পারবা। দেখা হবে নেক্সট ক্লাসে। সবাইকে ধন্যবাদ।